কিলিয়ান এমবাপে নাকি এর্লিং হল্যান্ড, কে জিতবেন, কে হবেন ম্যাচের নায়ক? শেষমেশ এই শিরোনাম কেড়ে নিয়েছেন ব্যালন ডি'র উইনার উসমান দেমবেলে। তার হ্যাট্রিকে ফ্রান্স হারিয়েছেন নরওয়েকে, আর তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32-তে পৌঁছে গেছে। উসমান দেমবেলে এই জায়গায় সব শিরোনাম কেড়ে নিলেন। যে ম্যাচটা হওয়ার কথা ছিল আপাত দৃষ্টিতে এর্লিং হল্যান্ড ভার্সেস কিলিয়ান এমবাপের। প্রথমেই তো আসলে একটা ধাক্কা সবাই খেয়ে গেছে যখন দেখেছে এর্লিং হল্যান্ড তিনি শুরুর একাদশে নাই। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে নরওয়ে তারা লাস্ট ম্যাচের থেকে 10টা চেঞ্জ করে এই ম্যাচটা তারা খেলতে নেমেছিল, সেই বিষয় নিয়েও কথা হবে। তবে কথা শুরু করার জায়গাটা উসমান দেমবেলে যে শো দেখিয়েছেন সেটাই বোধহয় সবচেয়ে বেস্ট। লাস্ট ম্যাচে গোল করলেন, আজকের ম্যাচে মানে ফার্স্ট হাফের মধ্যেই হ্যাট্রিক করে ফেললেন, এবং সেই হ্যাট্রিকের রেকর্ডও হয়ে গেছে অনেকগুলা। ওই যে 3টা গোল তিনি করলেন সেখান থেকে তার এক্সপেক্টেড গোলস ছিল 0.17, তার মানে সেখান থেকে তিনি 3টা গোল বানিয়েছেন। এবং গোলগুলো কি দুর্দান্ত, মানে ব্যালন ডি'র উইনারের কাছ থেকে আপনি যে ধরনের গোল এক্সপেক্ট করেন সেই ধরনের গোল। ফার্স্ট গোলটার কথা চিন্তা করুন, কিলিয়ান এমবাপে একটা পাস দিলেন, এরপরে উসমান দেমবেলে রাইট ফুটে যে শট করেছেন, গোলকিপার জায়গায় জাস্ট দাঁড়িয়ে আছেন, হাতটা খালি এভাবে নাড়িয়েছেন, মানে বোঝেনও নাই যে কী গেছে তার পেছন দিয়ে, সেটা জালে জড়ালো। এরপরে কিছুক্ষণ পরেই ম্যাচের 20 মিনিটের সময় উসমান দেমবেলে এবার তিনি অন্য পায়ের খেল দেখালেন। একবার তো দেখিয়েছেন রাইট ফুট, এবার দেখিয়েছেন তার লেফট ফুটের খেল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল আরও একবার জালে, যা সাধারণত দেমবেলে করেন আর কি। তার রাইট ফুট না লেফট ফুট কোনটা আসলে স্ট্রঙ্গার ফুট আর কোনটা উইকার ফুট এটা বোঝার কোন উপায় থাকে না, এবং গোলকিপার বা নরওয়ে তারাও আসলে বুঝে উঠতে পারে নাই। যদিও ওই গোলের পরপরে নরওয়ে একটা গোল শোধ করেছিল, কিন্তু আরও কিছুক্ষণ পরে অর্থাৎ 32 মিনিটের ভেতরে উসমান দেমবেলে হ্যাট্রিক পূরণ করে অনেকগুলো রেকর্ডের ভাগিদার হয়েছেন। এই ইউএসএতেই সবশেষ ফার্স্ট হাফের ভেতরে হ্যাট্রিক দেখেছিল বিশ্বকাপ 1994 বিশ্বকাপে। তার মানে কি ফার্স্ট হাফের ভেতরে হ্যাট্রিক দেখতে হলে আমাদের ইউএসএতেই ওয়ার্ল্ড কাপ হইতে হবে? মানে এটা কেমন অদ্ভুত রেকর্ড। কিছু তো আসলে করার নাই, এটা কাকতালীয় হলেও এটাই মেলে যাচ্ছে। ইনফ্যাক্ট তাহলে মনে হয় বলা যায় যে 2038 বিশ্বকাপ সেটাও তো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি ইউএসএতে আয়োজন করতে চায়, তখন কি আরও একটা এরকম কাহিনীর রেপ্লিকেশন হবে কিনা সেটাও আসলে বলে দেওয়ার সময়। রেকর্ডগুলো হচ্ছে এরকম যে উসমান দেমবেলে ফার্স্ট হাফ হ্যাট্রিক করেছেন 1994 বিশ্বকাপের পর, এই প্রথম। ওই যে সোলাঙ্কে রাশিয়ান ফুটবলার তিনি হ্যাট্রিক করেছিলেন 1994 সালে প্রথম 45 মিনিটে। এরপরে বিশ্বকাপে আর কখনো ফার্স্ট হাফে এত দ্রুত হ্যাট্রিকের রেকর্ড দেখা যায় নাই। রেকর্ড আছে আরও 2টা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কুইকেস্ট হ্যাট্রিক কোনটা, মানে সবচেয়ে কম সময়ের ভেতরে 7.5 মিনিটের একটা রেকর্ড আছে, সেটা লাজলো কিসের, যেটা এল সালভাদোরের বিপক্ষে তিনি করেছিলেন, সেটা আবার 1982 সালে, কিন্তু তিনি আবার বদলি হিসেবে নেমেছিলেন, হাঙ্গেরির ফুটবলার। তো ওটাকে যদি আপনি এক পাশে সরিয়ে রাখেন যে বদলি ফুটবলারের 7.5 মিনিটের হ্যাট্রিকের রেকর্ড, তাহলে ওয়ার্ল্ড কাপের শুরু থেকে খেলে কুইকেস্ট হ্যাট্রিকের রেকর্ড হচ্ছে 24 মিনিটের ভেতরে, যেটা প্রোভস করেছিলেন 1958 বিশ্বকাপে। আমার তো জন্ম হয় না নাকি, সরি 1954 বিশ্বকাপে অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডের ম্যাচে। দেখেছেন কত মুখস্থ করেছি। যাই হোক, এবার আমরা শুরু করি এই ম্যাচের আয়োজন। মানে নরওয়ের কাছ থেকে আমরা একটু অবাক হলাম না স্টার্টিং 11টা দেখে। মানে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসছে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলেছে, তারা গোলও আবার হজম করেছে, শেষে গিয়ে 2 আবার যোগ করেছেন, কিন্তু নরওয়ে স্টার্টিং 11 কি ম্যাচের মজাটাকে হারিয়ে দিল। মানে এর্লিং হল্যান্ডকে তো দেখতে চেয়েছিলাম আমরা। এর্লিং হল্যান্ড শুধু না, আপনি চিন্তা করেন যে 10টা প্লেয়ার যখন একটা দলের স্টার্টিং 11-এ চেঞ্জ করা হয়, তখন ওটা ধরতে হবে আপনার এর পেছনে কোনো একটা কারণ আছে। কারণটা কি? কারণ হচ্ছে আপনার নরওয়ে তারা এই ম্যাচে তাদের ফুল ইন্টেন্সিটি দিয়ে ম্যাচ খেলার থেকে তারা এখানে প্রায়োরিটাইজ করেছে রাউন্ড অফ 32, কারণ যেহেতু তাদের হচ্ছে কি আপনার আগেই সেই পাথরটা তাদের সিকিউর হয়ে গিয়েছিল। রাউন্ড অফ 32-তে এখন তাদের সামনে পড়ছে হচ্ছে আইভরি কোস্ট। এইসব ক্যালকুলেশন তারা করেছে, যদি তারা এই ম্যাচটা জিততো তাহলে হয়তোবা, অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন যদি হতো, তাহলে হয়তোবা তাদের রাউন্ড অফ 32-তে পড়তো আপনার সুইডেন। এরপর কোয়ার্টার ফাইনালে যে তাদের হচ্ছে রাউন্ড অফ 16-এ যে তাদের পড়তে হচ্ছে ওই পাথরে দিয়ে জার্মানি, আর এই পাথরে দিয়ে পড়বে ব্রাজিল। তখন তারা আসলে ডিসাইড করেছে কি দরকার, আমার হল্যান্ডকে রেস্ট দেওয়া দরকার। এবং এই জায়গায় কয়েকজন ফুটবলারের নাকি এই যে এত হিউমিডিটি, সে কারণেই তাদের কয়েকজনের ক্র্যাম্প হচ্ছিল বারবার, টানা কয়েকজনের আসলে ক্র্যাম্প গেছে। সে কারণে কোচ ডিসিশন নিয়েছেন যা হবার হবে, আমি দেখি
এই 11টা নামিয়ে দিই। কিন্তু এখন যে নরওয়ে আইভরি কোস্টকে পেল, এই আইভরি কোস্টকে নরওয়ে কি হারাতে পারবে? হয়তো পারবে। নরওয়ের এখনকার পর্যন্ত বিশ্বকাপ পারফরমেন্স যথেষ্ট ভালো এবং প্রতি ম্যাচে আমরা তাদের কাছ থেকে যা দেখেছি, এর্লিং হল্যান্ডের কাছ থেকে যা দেখেছি, এটা তো মনে হতে পারে যে নরওয়ে এবার ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স, কিন্তু আইভরি কোস্টেরও আসলে সেই ক্ষমতা আছে যে তারাও চমকে দিতে পারে নরওয়েকে। এখন যে মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফ্রান্স যে পরের রাউন্ডে উঠলো, তাদের প্রবল প্রতিপক্ষ হবে যে কোনো একটা তৃতীয় হওয়া দল, যে কোনো একটা তৃতীয় হওয়া দল। ফ্রান্সের কাজ শুরু করেছে। ফ্রান্স 3টা ম্যাচ জিততেই চেয়েছিল এবং ফ্রান্সের দিক থেকে ব্যাপারটা যতখানি এটা জরুরত যত ছিল, নরওয়ের ক্ষেত্রে ঠিক উল্টো। নরওয়ে বোঝা গেল যে নরওয়ে তো সেকেন্ড হয়েই খুশি 98 সালের পর বিশ্বকাপ খেলতে এসে দলটা, এবং তারা বুঝেছে যে না, আমরা বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছি, এতে আমরা হ্যাপি, প্লেয়ারদেরকে রাদার রেস্ট দিই। এবং আমরা এর্লিং হল্যান্ডকে দেখেছিলাম না যে ওই ফটোগ্রাফি যখন করে আসলেন তারা, ফটোশ্যুট নরওয়ে থেকে, তারপরে এসে এখানকার এই গরমে কি একটা অবস্থা তাদের ছিল। আমরাই এই গরমে হাঁসফাঁস করছি, মানে আমরা বাংলাদেশের লোক, আমরা গরমে থেকে অভ্যস্ত, আমরা দিনের মধ্যে বোধহয় 24 ঘন্টায় 25 বার ঘামি, কিন্তু আমরা ওই গরম নিতে পারছি না। তাহলে এর্লিং হল্যান্ডের কি অবস্থা সেটা আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন। যাই হোক, আমরা একটু ফ্রান্সের দিকে ফোকাস দিই। ফ্রান্স 3টা ম্যাচে জিতলো এবং দিদিয়ের দেশকে ছাড়া জিতলো। তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ এই ম্যাচটায় তাদের দায়িত্বে ছিলেন গাই স্টেফান, এবং তার আন্ডারে ফ্রান্সের একটা রেকর্ডও হলো, যেখানে আবার দিদিয়ের দেশর নামটা বা দিদিয়ের দেশ প্লেয়ার হিসেবে কি ছিলেন তারও একটু জড়িয়ে। 98 বিশ্বকাপের পর এই প্রথম গ্রুপ স্টেজে 3টা ম্যাচে ফ্রান্স জিতেছে। এরপর থেকে তারা গ্রুপ স্টেজের 3টা ম্যাচ কখনোই জিততে পারে না। এর মধ্যে তারা একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, 2বার তারা ফাইনাল খেলেছে, কিন্তু 3টা ম্যাচ তাদের জেতা হয়নি। আর ওই সময় দিদিয়ের দেশও ছিলেন ক্যাপ্টেন 98 বিশ্বকাপে। এবার তিনি কোচ, এবার তো নয়, তিনি 2014 থেকেই কোচ। ফ্রান্সের এই দলটায় বা আজকের এই খেলাটায় কিলিয়ান এমবাপ্পেকে বোধহয় নরওয়ে একটু বোতলবন্দি করতে পারলো, যদিও এমবাপ্পেই শুরুটা করেছিলেন, সেকেন্ডের সময় তো তিনি আসলে শুরুটা করলেন। এরপর দেখা গেছে কি আপনার পুরোটাই আসলে ওসমান দেমবেলে তিনি কেড়ে নিয়েছেন। ওই জায়গায় এমবাপ্পেকে ব্লক করে রাখতে পারা, এইটা নরওয়ের এই চেঞ্জড ব্যাকআপ লাইনের তাদের একটা সাকসেস আপনি বলতে পারেন। তবে দিন শেষে হচ্ছে ফ্রান্সকে কে কখন কিভাবে আটকাবে, এইটা হচ্ছে এখন ডে বাই ডে আসলে কোয়েশ্চেন হয়ে গেছে। আপনি খেয়াল করেন দেমবেলে এবং ওলিসে তারা পজিশন সুইচ করছেন। একবার হচ্ছে আপনার দেমবেলে রাইট সাইডে থাকছেন, তখন ওলিসে নাম্বার 10, কখনো দেমবেলে নাম্বার 10-এ এসে ওলিদাকে রাইট সাইডে তিনি চলে যাচ্ছেন। এমবাপ্পের সামনে রয়েছেন, আজকের ম্যাচে তার কাছ থেকেও গোল পাওয়া গেছে। সুতরাং ওই ফ্রন্ট ফোরকে আটকানোটা ইটস ভেরি ভেরি টাফ যে কোনো দলের জন্য। আমরা শুধুমাত্র ফ্রন্ট ফোরের কথা বলছি, যারা এই ম্যাচে গোল তো করেছে মিনিমাম 3টা, বিশ্বকাপের সেই ফাইনাল থেকে আর্জেন্টিনার সঙ্গে 3টা, এখানে এসে সেনেগালের সঙ্গে, এখানে এসে দ্বিতীয় ম্যাচে, এখানে এসে তৃতীয় ম্যাচে গোল ফ্রান্স করেই যাচ্ছে প্রতি ম্যাচে, 3টা 4টা করে গোল। তাদের গোলের অভাব তো হচ্ছে না, কিন্তু আমরা কি ভুলে যাচ্ছি মাইক ম্যানিওকে, যিনি পেনাল্টিটা সেভ করেছেন এবং ওই পেনাল্টি সেভ করে নরওয়েকে আর ম্যাচে ফেরার সুযোগ দেন নাই, নাহলে 3-2 হয়তো স্কোর লাইন হতে পারতো। কিন্তু যিনি আসলে পেনাল্টিটা নিলেন, তিনি আর পেনাল্টি নিতে পারবেন কিনা ভবিষ্যতে আর অন্য খুব একটা ভালো পেনাল্টি কিক নিয়েছেন বলে মনে হয় না। মানে ফার্স্টের হাফটায় দেখে আপনার একটা সময় আসলে আফসোস হচ্ছিল যখন নরওয়ে ফার্স্ট গোলটা দিয়ে দিল, এরপর যখন 2-2 করারও একটা চান্স নরওয়ের কাছে এসে গেল, তখন আফসোসটা দিন শেষে হচ্ছিল যে যদি নরওয়ে এই ম্যাচটা ফুল ফেজ ইন্টেন্সিটি দিয়ে বা তাদের রেগুলার স্টার্টারদের দিয়ে খেলাতো, তাহলে হয়তো বা ফ্রান্সের সাথে একটা ডিফারেন্সিয়েট তারা আসলে করতে পারতো। তো সময় যত গড়িয়েছে সেই ধারণাটা আসলে একেবারে ভুল প্রমাণিত হয়েছে। আমি জানি না দায়াত উপমেকানো আসলে পরের দিকটা কেমন করবেন, কিন্তু ফ্রান্সের ডিফেন্স লাইন যে খুব একটা শক্তপোক্ত না, আমার মনে হয় এই ব্যাপারে স্পেশালি উপমেকানোর জায়গাটা, মানে উপমেকানো যখন খেলেন তখন তো খেলেন, আর যখন একটা ভুল তার হয় তখন সেটা কেন যেন গোল ঘুরে ফিরে ওই তার কাছ থেকেই চলে আসে। ফ্রান্সও সেখান থেকে গোল হজম করে। ফ্রান্স এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, দুশ্চিন্তার তেমন কি আছে, হয়তো ডিফেন্স লাইনটা একটু দুশ্চিন্তা হতে পারে, আর তাদের ফ্রন্ট ফোর যেভাবে জ্বলে উঠছে, দেখুন কিলিয়ান এমবাপ্পের গোল 4টা, উসমান দেমবেলেও এখন সেখানে যোগ দিয়েছেন, তিনি এখন গোল্ডেন বুটের জন্য যেতে পারেন। যে উসমান দেমবেলে এতদিন বিশ্বকাপে গোল পাচ্ছিলেন না, প্রথম ম্যাচে পেলেন, তো পরের ম্যাচে করলেন হ্যাটট্রিক, 4টা গোল তার হয়েছে। কিলিয়ান এমবাপ্পে 4টা আছে, আর কোনো দল একটা নাই। আমরা অনেকগুলো প্লেয়ার জানি যে যাদের 4টা গোল আছে, কিন্তু একই টিমের 2জনের 4টা গোল আছে, এমন একটা দল আছে নাকি? না, কারণ হচ্ছে আপনার 4 গোল আর কে করেছে, এর্লিং হল্যান্ড করেছেন 4 গোল, ভিনিসিয়াস জুনিয়র করেছেন 4 গোল, লিওনেল মেসি 5টা করেছেন, আর কেউ তো গোলই করেনি আসলে লিওনেল মেসি, অন্য কাউকে তো আপনি সেই তালিকাতেও পাবেন না। ম্যাথিয়াস কুনিয়া রয়েছেন 3টা গোল। সুতরাং ওই জয়েন্ট কম্বাইন্ড হিসেব করলে ফ্রান্সকে আসলে আটকে যাওয়ার মতো কেউ নেই। আপনি দুয়ের কাছ থেকে গোল পেয়েছেন, আপনি হচ্ছে বারকোলার কাছ থেকে আপনি ওই পারফরমেন্সটা পাচ্ছেন। সো ইটস ভেরি ভেরি টাফ। দ্যাট ইজ দ্য ভেরি রিজন ওয়াই ফ্রান্স আর ফেভারিটস, অনেকের মতে দি ফেভারিটস।
তো সেই কারণেই ফ্রান্সের কাছ থেকে যে ধরনের প্রত্যাশিত পারফরমেন্স সেটাও দেখা গেছে। আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে ফ্রান্স আর নরওয়ের ম্যাচ। আমি জানি আপনি হতাশই হয়েছেন, আপনি ভেবেছিলেন আমার মতোই হল্যান্ড ভার্সেস এমবাপের খেলাটা দেখতে পাবেন, সেটা পারেন নাই। কিন্তু এই দ্বিতীয় সারির হল্যান্ড বলছি নরওয়েকে দিয়ে ফ্রান্সের পারফরমেন্সটা কতটুকু জাজ করা যাবে সেটা আমি জানি না, কিন্তু আপনার কাছে ফ্রান্সের এখনকার পর্যন্ত বিশ্বকাপ পারফরমেন্স কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। এবং একই সাথে মনে হয় আরও একটা এই গ্রুপের আরও একটা রেজাল্ট আসলে ছিল, যেখানে সেনেগাল ইরাককে হারিয়ে দিয়েছে 5-0 গোলে। যেই সেনেগালের আশা শেষ হয়ে গিয়েছিল, সবাই ধরে নিয়েছিলেন সেই সেনেগাল গোল ডিফারেন্সটা কিন্তু বাড়িয়ে নিল। এখন তাদের তাকিয়ে থাকতে হবে 5-0 গোলে জয়। অন্য গ্রুপগুলোর কোন জায়গায় ওই থার্ড প্লেস টিমের সাথে তারা কম্পিট করতে পারে কিনা। তাদের পয়েন্ট হলো 3 এবং গোল ডিফারেন্স +2। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.